আমরা লাস্ট ক্লাসে মাইক্রো কন্ট্রোলারের বা একটা মাইক্রো কম্পিউটারের বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। এর ভিতরে হচ্ছে সিপিইউ আর মেমোরি বোধহয় আমরা অলরেডি কভার করছি। সিপিইউর কাজটা কি আর হচ্ছে মেমোরি কিভাবে কাজ করে, মেমোরির ভিতর যে রম আর র্যাম আছে কোনটার কি কাজ এবং এগুলোর স্পিড নিয়ে আমরা একটা কথা বলছি। তো এরপরে আমরা আজকে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সিস্টেম বাস। তো সিস্টেম বাসের ভিতর সিস্টেম বাস মেনলি 3 প্রকার, এন্ড এই 3 প্রকার হচ্ছে অ্যাড্রেস, ডাটা এবং কন্ট্রোল বাস। বাসে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। ইনপুট আউটপুট ইউনিটটা হচ্ছে আপনার কম্পিউটার ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, যেটা দিয়ে কম্পিউটারটা আপনার বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। যেটা দিয়ে কম্পিউটারটা আপনার বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড বা হিউম্যানের সাথে কানেক্টেড, এন্ড সেটা হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট। ইনপুট দিয়ে হচ্ছে আপনি সিগন্যাল বা ডাটা কম্পিউটার রিসিভ করতেছে, এন্ড আউটপুট দিয়ে হচ্ছে সিগন্যাল বা ডাটা যেটা বলেন কম্পিউটার আমাদেরকে দেখাচ্ছে বা বাইরে এটা আপনাকে ডিসপ্লে করতেছে। কয়েকটা ইনপুট আউটপুট ইউনিট হইতে পারে। কোনটা কি ডিভাইসের মধ্যে পড়ে এটা আপনাদের থেকে শুনবো। আমরা কিবোর্ডকে কি বলতে পারি? স্যার ইনপুট। কিবোর্ড ইনপুট ডিভাইস। গুড। প্রিন্টার? স্যার প্রিন্টার স্যার ইনপুট আউটপুট দুটোই কাজ করে। প্রিন্টার কিভাবে ইনপুটে কাজ করবে? স্যার আমরা তো ইনপুট হিসাবে তো স্যার প্রিন্টারে আমরা ওই যে স্যার স্ক্যান করার জন্য যে দেই, আবার তো স্যার ওইখান থেকে আমরা তো স্ক্যানার আলাদা ডিভাইস। স্যার তাহলে প্রিন্টার ইনপুট স্যার প্রিন্টার আউটপুট ডিভাইস স্যার আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস স্যার। হ্যাঁ, আর স্ক্যানার ইনপুট ডিভাইস। স্ক্যানার ইনপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস। ইউএসবি ড্রাইভ? ইনপুট স্যার। ইউএসবি ড্রাইভ কি আউটপুট হতে পারে না? আপনি কম্পিউটার থেকে ইউএসবি তে ডাটা পাঠাতে পারবেন না? জি স্যার। এটা ইনপুট আউটপুট দুইটাই হতে পারে। আপনার যদি ইন্টারনেট মডেম থাকে সেটা কি হবে? মডেম তো দেখছেন নাকি? মডেম মানে তো জানেন নাকি? জি স্যার, মডেম দেখছি স্যার। আজকালকার সবাই তো আমরা ইউজ করি, রাউটার ইউজ করি বা নেট ল্যান কানেকশন ইউজ করি। ওগুলোও কিন্তু মানে কম্পিউটার নেটওয়ার্কিংটাকেই অ্যাজ এ হোল চিন্তা করেন। সেক্ষেত্রে আপনি ইন্টারনেট মডেম বা কম্পিউটার নেটওয়ার্কিং কে কি বলবেন? ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? এটা কি? স্যার দুটোটাই স্যার এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা দুটোটাই। কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াসলি ডাটা আপলিংক ডাউনলিংক মানে আপলোড ডাউনলোড দুইটাই হচ্ছে। মনিটর? আউটপুট স্যার। মনিটর আউটপুট কিন্তু হ্যাঁ বলুন, রিমন খান বলুন। স্যার ইনপুট হিসেবে তো নেওয়া যায় মনিটর ইনপুট আউটপুট, আমরা তো দুইটাই স্যার দেখতে পাচ্ছি। মনিটর ইনপুট কোনোভাবেই মনিটর ইনপুট তখনই হবে যদি আপনার মনিটরটা টাচ স্ক্রিন হয়। টাচ স্ক্রিন কিছু ল্যাপটপ আছে বা আপনার মাইক্রোসফট সারফেস কিছু নোটবুক টাইপের আছে, ওগুলো হচ্ছে মনিটর দিয়ে আপনি টাচ ইনপুট দিতে পারবেন। বাট এটা যদি না হয়, যদি টাচ না হয়, তাহলে এটা কোনোভাবেই মনিটর দিয়ে আপনি কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন পাঠাতে পারবেন না। আপনি নিজে চিন্তা করে পড়েন, আপনি যে মনিটরটা ডিসপ্লে আছে এটা যদি টাচ না হয়,
এটাতে আপনি কম্পিউটারকে ইনস্ট্রাকশন কিভাবে দিবেন? স্যার আসলে আমারটা স্যার টাচ স্ক্রিন, তো তার স্যার ওই হিসেবে বললাম আর কি। হ্যাঁ, কিন্তু টাচ স্ক্রিন কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটারে টাচ স্ক্রিন ইউজুয়ালি থাকে না। মানে খুবই হাতে গোনা কিছু ল্যাপটপ মডেল আছে যে ওগুলা আপনার টাচ স্ক্রিন সাপোর্ট করে। তো ওইটা হ্যাঁ, আমি যেন টাচ স্ক্রিন আলাদা করে বলছি, বাট ইউজুয়ালি মনিটর বলতে আমরা টাচ স্ক্রিন ইউজুয়ালি বুঝি না। মোবাইল হলে আলাদা কথা, বাট কম্পিউটার আমরা যেহেতু মাইক্রোপ্রসেসর করতেছি, এটা কম্পিউটার ডিভাইসে মনিটর টাচ স্ক্রিনটা এখনো বাংলাদেশে ওয়াইড স্প্রেড বা ওয়ার্ল্ডে এতটা ওয়াইড স্প্রেড না, কস্ট এফেক্টিভ না জিনিসটা। যে ইনপুট আউটপুট ডিভাইসকে আরেক ভাবে পেরিফেরাল ডিভাইসও বলে। তো এটা হচ্ছে আমরা মাইক্রো কন্ট্রোলার যখন দেখবো তখন এই জিনিস নিয়ে আরো ডিটেলসে কথা হবে। আমাদের একটা স্ট্যান্ডার্ড মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কম্পিউটারে 3 ধরনের বাস থাকে। মাইক্রোপ্রসেসরের সাথে 3 ধরনের বাস কানেক্টেড থাকে। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডাটা, আর একটা কন্ট্রোল। কোনটা কি করে এটা আমরা খুব শর্টলি জানবো। এর আগে হচ্ছে আমরা রাইট এবং রিড অপারেশন নিয়ে একটু কথা বলি। আপনারা কি সিডি বা ডিভিডি যুগ দেখছেন, নাকি আপনাদের কম্পিউটারে সিডি ড্রাইভে ছিল না ইউএসবি দিয়ে শুরু হয়েছে? স্যার ডিভিডি সিডি দেখছি কিছু ডিভিডি ছিল স্যার, দেখছিলাম। রাইট করা যেত, মানে ডিভিডিতে কিছু চাইলে আমরা লোড করতে পারতাম, গান লোড করা যেত, মুভি লোড করা যেত। ওই জিনিসটা দেখছেন? জি স্যার দেখছি পরে বার্ন করা বলতো, ডিভিডি বার্ন করা বলতো যে ওইটা মেমোরি মানে কোনো কিছু লোড করা, এবং কিছু থাকতো যে আপনি একবারই লোড করতে পারবেন, কিছু থাকতো যে আপনি এটা রিরাইট করতে পারবেন, মানে বারবার কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। যেগুলো করার যে বারবার চেঞ্জ করা যেত ওগুলোর দাম বেশি ছিল। জি স্যার জিনিসটা দেখছি স্যার। ঠিক আছে, তো এখানে দুইটা অপারেশন হয় মেইনলি। তো আপনার রাইট অপারেশন যেটা, সেটা হচ্ছে আপনার একটা মেমোরি ইউনিট অথবা একটা ইনপুট আউটপুট ডিভাইসের যে চিপটা আছে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে যখন ডাটা রিসিভ করবে, এন্ড ডাটা রিসিভ করে কোন একটা মেমোরি লোকেশনে ওই জিনিসটা স্টোর করা হবে অথবা ইনপুট আউটপুট পোর্টে এই জিনিসটা থাকবে, তখন হচ্ছে আমরা এটাকে বলতেছি রাইট অপারেশন। আমি যে বলতেছি এটা নোট রাখতে পারেন, আমি পরবর্তীতে এই যা বলতেছি এটা লেকচার আকারে আমি দেওয়ার ট্রাই করব, বাট যেটা বলতেছি এটা নোট করেন বা মাথায় রাখেন। তো রাইট অপারেশন বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে একটা মেমোরি বা মাইক্রোপ্রসেসর থেকে মেমোরি ইউনিট অথবা ইনপুট আউটপুট ডিভাইস যদি কোনো ইনস্ট্রাকশন রিসিভ করে, এন্ড ওই ইনস্ট্রাকশন রিসিভ করে যদি এটা মেমোরি কোনো একটা মেমোরি লোকেশনে ওই ইনস্ট্রাকশনটা মানে ওটা রাইট করে বা লিখে রাখে, অথবা রাইট করে মানে লিখে রাখতেছে বা স্টোর করতেছে, বা এটা মেমোরির জন্য মেমোরি ডিভাইসের জন্য এটা, অথবা যখন ইনপুট আউটপুট কোনো ডিভাইসের পোর্টে আপনার যে ইনস্ট্রাকশনটা স্টোর করতেছে বা রিসিভ করতেছে, তখন হচ্ছে এটাকে আমরা রাইট অপারেশন বলতেছি। রাইট অপারেশনে মাইক্রোপ্রসেসর থেকে ইনস্ট্রাকশন মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইসে যাচ্ছে। আবার যখন কোনো একটা মেমোরি অথবা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডাটা মাইক্রোপ্রসেসরে যাচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি রিড অপারেশন। তো রিড অপারেশনে কি হচ্ছে যে মাইক্রোপ্রসেসর ডাটাটা কোনো একটা মেমোরি লোকেশন থেকে অথবা ইনপুট আউটপুট পোর্ট থেকে রিড করতেছে। রিড আর রাইট অপারেশনের পার্থক্য বুঝতে পারছেন, বা কোনটা কোন ডিরেকশনে যাচ্ছে?
জি স্যার। তাহলে রাইট অপারেশনের ক্ষেত্রে কি হচ্ছে? স্যার রাইট রিমন বলতি। আচ্ছা স্যার, রাইট অপারেশনের ক্ষেত্রে স্যার মেমোরি অথবা ইনপুট অথবা আউটপুট থেকে যে ইনস্ট্রাকশনটা, এটা স্যার ডাটাটা নিয়ে মাইক্রো প্রসেসরে যাচ্ছে। এটা কিসের, রাইটে না রিডে? আবার বল। স্যার এটা রিড, স্যার রিডের ক্ষেত্রে স্যার এটা মাইক্রো প্রসেসরে যাচ্ছে। হ্যাঁ, তো আর মাইক্রো স্যার প্রসেসর আপনার কোনো মেমোরি লোকেশন থেকে বা পোর্ট থেকে ডাটাটা রিসিভ করতেছে, হ্যাঁ, বা পড়তেছে। জি স্যার। ঠিক আর আছে। স্যার রাইটের ক্ষেত্রে যেটা যেটা হচ্ছে স্যার মানে ইনস্ট্রাকশনটা স্টোর ও নিজে করতেছে আর কি, সেটা হচ্ছে রাইট। ও নিজে করতেছে, ও কোনটা? মানে স্যার ওই মাইক্রো প্রসেসরটা আর কি, মানে মেমোরি অথবা মানে ইনপুট অথবা আউটপুট থেকে স্যার যে মাইক্রো প্রসেসর থেকে আর কি ইনস্ট্রাকশনটা আর কি ওই রাইট ও আর কি স্টোর করতেছে। আপনারটা আচ্ছা পুরোপুরি ক্লিয়ার হয় নাই। তানভীর সাহেব, আপনার কি মনে হয়? স্যার ওই স্যার মাইক্রো প্রসেসরের নির্দেশনায় স্যার ডাটাগুলো স্যার ও স্যার মেমোরি থেকে স্টোর করে রাখে স্যার। এটা স্যার রাইট অপারেশন। রাইট অপারেশন, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে মাইক্রো প্রসেসর, মেমোরি ইউনিট, ইনপুট আউটপুট ডিভাইস, এই সবগুলা কিন্তু আলাদা মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইসে যাবে। আর এটা লেন্থ হতে পারে 16, 20, 24, মানে 4 গুণিত হবে, এটা 32, 36 এরকম হতে পারে। এখানে হচ্ছে সিপিইউ যে কাজটা করে সেটা হচ্ছে মেমোরি লোকেশনের অ্যাড্রেস অথবা ইনপুট আউটপুট যে পোর্ট নাম্বারটা, সেটা মানে যেখানে এটা রিড বা রাইট হবে, ওই কোন কোন পোর্টটা থেকেও রিড করবে বা রাইট করবে, বা কোন মেমোরি লোকেশন থেকে আপনার ডাটাটা আপনার রিট্রিভ করবে, সেই অ্যাড্রেসটা সিপিইউ থেকে অ্যাড্রেস বাস দিয়ে পাস করা হয়। আর এটায় আরেকটা জিনিস দেখাই আপনাদের। মাইক্রোপ্রসেসরে যদি 32টা অ্যাড্রেস পিন থাকে, তাহলে হচ্ছে 2 to the power 32টা আপনার 2 to the power 32টা লোকেশনও অ্যাক্সেস করতে পারবে। 2 to the power 32 মানে কিন্তু এটা বিশাল বড় নাম্বার। তো এত বাইট মেমোরি লোকেশন, যেগুলা মেমোরি লোকেশন হচ্ছে এরকম ব্লকের মতো থাকে, রেজিস্টার কতগুলো থাকে, তো এতগুলো মেমোরি লোকেশনের অ্যাড্রেস ও অ্যাক্সেস করা ওর জন্য পসিবল। মেমোরি লোকেশন বুঝতে হলে মানে এটা আপনার রেজিস্টারের কনসেপ্ট একটু থাকতে হবে। তারপর যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা সামনে আরো জিনিসপত্র দেখবো, তখন আর একটু ক্লিয়ার হবে। তো অ্যাড্রেস বাসের পরে আসতেছে হচ্ছে ডাটা বাস। ডাটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল বাস, এন্ড এটা হচ্ছে আপনার টু এন্ড ফ্রম মাইক্রোপ্রসেসর আর কি। এটা আপনার মাইক্রোপ্রসেসর থেকে যাইতে পারে এবং মাইক্রোপ্রসেসর থেকে আসতে পারে, এটা দুই দিকেই হইতে পারে। এন্ড ডাটা বাসের এটা কতটুকু হবে বা এরকম সাইজ কতটুকু হবে, এটা বা ওর স্পিড কতটুকু হবে, এটা মাইক্রোপ্রসেসর ওয়াইজ এটা ভ্যারি করবে, এবং এটা ইউজুয়ালি 8-এর মাল্টিপল হয়। 8-এর মাল্টিপল হয় বলতে এটা 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট এরকম হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসের মেইন কাজ হচ্ছে সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনের জন্য ও বিভিন্ন ধরনের সিগন্যাল বিভিন্ন টাইমে এই ডিভাইস গুলোর মধ্যে সেন্ড করে, যেমন এটা রিড পাঠাতে পারে অথবা রাইট হইতে পারে অথবা ইন্টারাপ্ট হইতে পারে।
যে এটা নিয়ে আমাদের অনেক পড়াশোনা হবে সামনে, মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার দুইটাতেই। এটা আপাতত জেনে রাখেন এই ধরনের সিগন্যাল ও পাঠায়। তারপরে হচ্ছে ডিএমএ সিগন্যাল পাঠায়, যেটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বলে। মেইনলি আপনার মাথায় রাখতে হবে যেটা, যে আমাদের অ্যাড্রেস বাস যেটা সেটা ইউনিডিরেকশনাল, এবং এটার কাজ হচ্ছে শুধু যেখান থেকে ডাটা কালেক্ট করতেছে বা যেই ইনপুট আউটপুট ডিভাইসটা পোর্ট থেকে ডাটা মানে কালেক্ট রিড করবে বা রাইট করবে, ওই অ্যাড্রেসটা নির্দেশ করার কাজই হচ্ছে অ্যাড্রেস বাসের কাজ। ডাটা বাসের কাজ হচ্ছে ডাটা মাইক্রোপ্রসেসর থেকে মেমোরি বা ইনপুট আউটপুট পোর্টে আনা নেয়া করার কাজটা হচ্ছে ডাটা বাস। কন্ট্রোল বাসের কাজ হচ্ছে আপনার পুরা যে ডিভাইস গুলো সব একসাথে কানেক্টেড, মানে পুরো জিনিসটাকে একটা সিনক্রোনাইজ করার কাজ হচ্ছে কন্ট্রোল বাসের। আমরা এখন আরো দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফেচিং এন্ড এক্সিকিউশন। কম্পিউটার বা প্রসেসর সবসময় দুইটা সাইকেল করতে থাকে, একটা হচ্ছে ফেচিং সাইকেল আর একটা এক্সিকিউশন সাইকেল। তো ফেচিং সাইকেলের সময় যেটা হয়, যেটা আমরা ফেচিং নিয়ে কথা বলতেছিলাম না লাস্ট ক্লাসে, ফেচিং সাইকেলে এটা ইনস্ট্রাকশন যেটা আমার এখন দরকার, যেটা মনে করেন পরবর্তী আমার যে কাজটা, সেই কাজের ইনস্ট্রাকশনটা সে মেমোরি থেকে নিয়ে এসে ইনস্ট্রাকশন রেজিস্টার বলে একটা মেমোরি ইউনিট আছে, একটা মানে ইউনিট আছে যেটা মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড, সেখানে ও স্টোর করার পরে ও যেটা ইনস্ট্রাকশন রেজিস্টারে যেটা থাকবে, সিপিইউ হচ্ছে এই ইনস্ট্রাকশন যেটা থাকবে সেটা এক্সিকিউট করবে। এন্ড ইনস্ট্রাকশন যখন ও অলরেডি এনে ফেলছে মেমোরি থেকে, আনার পরে ও প্রোগ্রাম এখানে একটা কাউন্টার আছে, কাউন্টার যেটা মানে একজন আপনারা বলছেন যে কাউন্টারের কাজ কাউন্ট করা। কাউন্টারের এখানে কাজটা হচ্ছে যে ও ইনস্ট্রাকশনের যে একটা লিস্ট আছে, মানে আপনার সিপিইউর কাছে একটা ইনস্ট্রাকশনাল লিস্ট আছে যে কোনটার পরে কোনটা ও করবে। যেমন আপনি যখন কম্পিউটার স্টার্ট করতেছেন বা একটা প্রোগ্রাম স্টার্ট করতেছেন, সাপোজ আপনি গুগল ক্রোম স্টার্ট করতেছেন, তো ওখানে কোন কাজের পর কোন কাজ করলে গুগল ক্রোমটা প্রপারলি স্টার্ট হবে সেটা একটা এক্সিকিউশন মানে
লিস্ট আছে যে এটার পর এটা আমার এক্সিকিউট করতে হবে। এন্ড ইনস্ট্রাকশন গুলো মেমোরিতে স্টোর থাকে, গুগল ক্রোম যেখানে আপনি ইনস্টল করে রাখছেন ওখানে ইনস্ট্রাকশন গুলো আছে। তো ওখানে মনে করো যে 10টা ইনস্ট্রাকশন থাকে যেটার পর এটা করতে হবে, তো ফার্স্টে একটা ইনস্ট্রাকশন আনলো, ইনস্ট্রাকশনটা এনে এটা ইনস্ট্রাকশন রেজিস্টারে ও স্টোর করবে। স্টোর করার পরে ও যেটা করবে যে এই কাউন্টারটাকে কাউন্টার সাথে এক যোগ করবে। এক যোগ করলে কি হবে, যোগ করার পরে এটা মানে পরবর্তী ইনস্ট্রাকশন আনার জন্য আবার মেমোরিতে চলে যাবে। এক্সিকিউশন সাইকেলে যেটা হচ্ছে, যে এক্সিকিউশন সাইকেলে যে ইনস্ট্রাকশনটা আপনি পাইছে আপনার সিপিইউ মেমোরি থেকে যেটা আছে আনার পরে ওই জিনিসটা ওখান থেকে ও অ্যাকশন নিবে। এন্ড এই পার্ট এক্সিকিউট সাইকেলটা আপনার ইনস্ট্রাকশন যেটা আসছে সেটার উপর ডিপেন্ড করে, এবং এখানে একটা অ্যাক্সেস পারমিশনের ব্যাপার আছে যেটা মানে বইয়ের ল্যাঙ্গুয়েজটা আমি একটু ঘোরায় বলতেছি, কারণ হচ্ছে সবসময় আপনি আপনার সব প্রোগ্রাম সব ইউজারকে একই অ্যাক্সেস পারমিশন দেয় না। বা আপনি আপনি যদি নিজের পিসি সব প্রোগ্রাম কিন্তু আপনি রান করতে পারবেন না, এবং কিছু হচ্ছে প্রাইভেট বা সিস্টেম প্রোগ্রাম থাকে বা সিস্টেম ডিভাইস থাকে, ওই জিনিসগুলোতে আপনি আসলে হাত দিতে পারবেন না। তো এখানে একটা অ্যাক্সেস পারমিশনের ব্যাপার আছে। এই জিনিসটাকে বলে যে অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড এটা মানে আপনি কোন এক্সটেন্ট পর্যন্ত কন্ট্রোলটা আপনার হাতে আছে, বা ম্যানুয়ালি আপনি কন্ট্রোল করতে পারতেছেন, বা আপনার দেওয়া ইনস্ট্রাকশন সিপিইউ ফলো করতে পারতেছে, সেইটার হচ্ছে একটা ব্যাপার আছে। তো আমরা মানে মেইনলি দুইটা সাইকেল আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা মাইক্রোপ্রসেসর নিয়ে সামনে আরো পড়তেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ফেচিং সাইকেল, একটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল। যদি খুব সহজ ভাষায় আমরা চিন্তা করি, ফেচিং সাইকেলে আমরা মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা নিয়ে আসে ইনস্ট্রাকশন রেজিস্টারে রাখতেছি, এবং ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে জিনিসটা হচ্ছে পরবর্তীতে এক্সিকিউট করা হচ্ছে। এন্ড ফেচিং সাইকেলের মানে একটা ইনস্ট্রাকশন আনার পরই কাউন্টারে একটা 1 অ্যাড করে পরবর্তী ইনস্ট্রাকশনের দিকে এটা পয়েন্ট করা হয় যে নেক্সট ইনস্ট্রাকশনটা যেন এরপর পরে নিয়ে আসে। আর এক্সিকিউশন সাইকেল হচ্ছে মেইনলি এক্সিকিউশন হচ্ছে এটা পারমিশন অনুযায়ী। এন্ড এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে যাই, আপনি জিনিসটা এভাবে ভাবতে পারেন যে আমি যে মোমেন্টে এখানে একটা দাগ দিচ্ছি, এই দাগ দেওয়াটা যে কম্পিউটার এখানে ডিসপ্লে করবে, এখানে অনেকগুলো স্টেপ যাচ্ছে, ইনস্ট্রাকশন আছে জিনিসটার। একটা ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে যে আমি যে এখানে প্রেস করছি, প্রেস করার কারণে কোথায় প্রেস করছি, কোন পয়েন্টে প্রেস করছি, এবং প্রেস করে কতটুকু গেছি, গেলে এখন এটা সিপিইউ এখানে হোয়াইট বোর্ডে প্রেস করে করতেছি, হোয়াইট বোর্ডের বাইরে গিয়ে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু দাগ আসতেছে না, ওইটার জন্য আবার ইনস্ট্রাকশন আলাদা। ফেচিং সাইকেলে হচ্ছে আপনার যে ক্রোমের এই যে বোর্ডটা, এই বোর্ডে আপনার কিভাবে বিহেভ করবে সিপিইউ,
ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্টেড থাকলে সেই জিনিসের ইনস্ট্রাকশন গুলো ক্রোমে স্টোর করা আছে বা গুগলের এখানে লাইব্রেরিতে স্টোর করা আছে, এবং আপনি যখন এই কাজটা করতেছেন তখন হচ্ছে গিয়ে ওই যে ইনস্ট্রাকশন গুলো আছে ওগুলো সিপিইউ তে আসতেছে, এবং সিপিইউ ওই ইনস্ট্রাকশন দেখে দেখে একটা পর একটা এক্সিকিউট করে আমাদের জন্য এরকম একটা লাইন নিয়ে আসতেছে, বা আমরা যাই লিখতেছি ওই জিনিসগুলো ডিসপ্লে করতেছে। জাস্ট আমরা এই পার্টিকুলার অপারেশনের কথা যদি চিন্তা করি, সেখানে হচ্ছে এই জিনিসটা এইভাবে কাজ করতেছে। এন্ড ইনস্ট্রাকশন মেমোরিতে সবচেয়ে সময় একটা মেমোরি লোকেশন অ্যাসাইন করা থাকে, লোকেশনটা নাম্বারিং করে বলা থাকে যে এত নাম্বার এত নাম্বার এত নাম্বার লোকেশনে আছে এটা। আপনার সি প্রোগ্রামিং এ পয়েন্টার পড়ছেন, মনে আছে? রিমন খান? স্যার পয়েন্টার তো মনে হয় স্যার পড়া হয়নি। পয়েন্টার পড়া হয়নি, এবার পয়েন্টার কিন্তু সিলেবাস ছিল, দুটি পড়া উচিত ছিল। যাই হোক, আমরা এখন হচ্ছে একটা ইনস্ট্রাকশন কিভাবে আমরা ফেচ করি সেটা একটু ডিটেলসে দেখবো।
ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে একটা রেজিস্টার যেটা আপনার নেক্সট যে ইনস্ট্রাকশনটা ফেচ করা দরকার সেটার মেমোরি লোকেশন বা অ্যাড্রেস ও হোল্ড করে। কাজে ইনস্ট্রাকশন পয়েন্টারে আমরা দেখতেছি যে 0001 এই মেমোরি লোকেশনটা বা অ্যাড্রেসটা লেখা। এখন আমি কন্টেন্টে যে জিনিসগুলো লিখছি এগুলো কিন্তু এক ধরনের নাম্বার। এই নাম্বারিং সিস্টেমটা কিসের বেসিসে এই সিস্টেমটা তৈরি স্যার বুঝি নাই। আশরাফুদ্দিন কিছু বলছিলেন? মেল সংখ্যা পদ্ধতি স্যার। আপনার কথা আবারও কেটে গেছে, আবার বল। ওনার কথাই কেউ শুনছে না নাকি আমি শুনতেছি না শুধু? স্যার হেক্সাডেসিমেল পদ্ধতি। হ্যাঁ ঠিক আছে, সরি আপনার কথা আগে বা শোনা যাচ্ছিল না। এটা হ্যাঁ হেক্সাডেসিমালে হচ্ছে এই কন্টেন্ট গুলো লেখা, যে এটা এখানে এই মেমোরি লোকেশনে এই ইনস্ট্রাকশনটা বা এই ডাটাটা স্টোর আছে এখানে। তো প্রথমতই আমরা জানলাম যে ইনস্ট্রাকশন পয়েন্টার কি। ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে একটা রেজিস্টার যেখানে যেই ইনস্ট্রাকশনটা আমার ফেচ করা দরকার পরবর্তীতে সেই ইনস্ট্রাকশনটার মেমোরি লোকেশন বা অ্যাড্রেস এটা লেখা থাকে। প্রথম স্টেপ হচ্ছে যে ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে আপনার যে এই লোকেশনটা অ্যাড্রেস বাসে আসে। এই ইনস্ট্রাকশন পয়েন্টারে যা কন্টেন্ট আছে যেটা বা যে অ্যাড্রেসটা লেখা আছে ওই অ্যাড্রেসটাকে আমরা অ্যাড্রেস বাসে পাঠাই। অ্যাড্রেস বাস থেকে এই জিনিসটা আসে হচ্ছে মেমোরি অ্যাক্সেস রেজিস্টার। অ্যাড্রেস তাহলে ফার্স্টে কি ইনস্ট্রাকশন পয়েন্টারের একটা ইনস্ট্রাকশন লোকেশনটা আসলো, ইনস্ট্রাকশনের লোকেশন থেকে ওটা আমরা অ্যাড্রেস বাসে পাঠালাম যে আমাদের এই মেমোরি লোকেশনের কন্টেন্টটা আমাদের দরকার। তো এরপরে আমরা যে জিনিসটা করবো ওই জিনিসটা ওই অ্যাড্রেসটাকে আমরা মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে মুভ করব। তো মেমোরি অ্যাক্সেস রেজিস্টার যে কাজটা করবে ও হচ্ছে এই মেমোরি লোকেশন আসলে কোথায় এই জিনিসটা ও নিজে চেক করবে যে আচ্ছা এখানে আছে এবং এটার সাথে কি কন্টেন্ট আছে সেটা ও দেখবে। দেখার পরে ও ডাটাটা যেটা করবে ও দেখলো যে আচ্ছা এটা তো 001 এর ডাটা আমি চাচ্ছি। তারপরে ও হচ্ছে এই কন্টেন্টটাকে ডাটা বাসে পাঠাবে। ডাটা বাস কি করবে জিনিসটাকে, যে আমার এখন এই ইনস্ট্রাকশনটা এখানে যে 0FFD যে ইনস্ট্রাকশনটা বলা আছে আমার এটা এক্সিকিউট করা দরকার। তো এটা হচ্ছে ও পরবর্তীতে ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠাবে। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে এর পরবর্তীতে জিনিসটা এক্সিকিউশন সাইকেলে চলে যাবে। যে 0FFD যে ইনস্ট্রাকশনটা নির্দেশ করা আছে সিপিইউ হচ্ছে এখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। তাইলে আমরা একটা ইনস্ট্রাকশন যে যদি ফেচ করতে যাই আমাদের স্টেপগুলা কি হবে আমরা কি বুঝতে পারছি? আমি আরেকবার বলতেছি, তবে আপনাদের কাউকে আমি জিজ্ঞেস করবো যে কি হচ্ছে। এইখানে হচ্ছে একটা মেমোরি ইউনিট চিন্তা করেন। এই মেমোরি ইউনিটে এই বাম কলামটা হচ্ছে মেমোরি লোকেশন, যেটা 001 002 003 এরকম করে আছে 1 2 3 4। আর এগুলো হচ্ছে আমার কন্টেন্ট বলতে আমার হেক্সাডেসিমালে এখানে ইনস্ট্রাকশন গুলো স্টোর করা আছে। যে কোনটা মনে করি 001 এ বলা আছে যে রিফ্রেশ চাপলে কি হবে। সাপোজ জাস্ট ধরেন ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে একটা রেজিস্টার যেখানে হচ্ছে আমি নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব সেটার মেমোরি লোকেশনটা স্টোর করা থাকে। ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে একটা রেজিস্টার যেখানে আমি নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে মাইক্রোপ্রসেসর সেই লোকেশনটা স্টোর করা থাকবে। কাজে আমি যখন রিফ্রেশ চাপলাম তখন হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা অ্যাড্রেস বাসে পাঠাবে। অ্যাড্রেস বাস এটাকে পাঠাবে মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে। মেমোরি অ্যাক্সেস রেজিস্টার কি করবে, আপনার মেমোরি লোকেশনটা মিলায়ে যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটা বের করে ইনস্ট্রাকশনটা বের করে ও ডাটা বাসে পাঠাবে। এন্ড ডাটা বাস এই জিনিসটাকে পাঠাবে ইনস্ট্রাকশন রেজিস্টারে। যে ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে একটা টেম্পোরারি প্লেস এখানে আছে। এই নেক্সট ইনস্ট্রাকশনটা হচ্ছে আমরা এখন মানে মাইক্রোপ্রসেসর এখন এক্সিকিউট করবে।
এই ইনস্ট্রাকশন রেজিস্টারে যেটা আছে সেটাই মাইক্রোপ্রসেসর মানে এখন এক্সিকিউট করার জন্য রেডি হতেছে। কাজে তানভীর আহমেদ সাহেব, আপনি বলেন যে একটা ইনস্ট্রাকশন ফেচ করার সাইকেলে কি কি হয় শুরু থেকে শেষ পর্যন্ত। স্যার প্রথমে স্যার একটা ইনস্ট্রাকশন পয়েন্টে স্যার আমাদের একটা অ্যাড্রেস বাসে স্যার মানে একটা মেমরি ইউনিটের অ্যাড্রেস বাসে স্যার মানে যে ইনস্ট্রাকশনটা দিমু ওই মেমরি ইউনিটে স্যার ওইখানে নিবে স্যার একটা ওইখান থেকে সিলেক্ট করার পরে স্যার এটা মানে মেমরি ইউনিট থেকে ডাটা বাসে নিবে এবং ডাটা বাস থেকে স্যার এটা আলটিমেটলি স্যার ইনস্ট্রাকশন রেজিস্টার আইআরএস স্যার আমাদের শো দিবে। আচ্ছা, শুরুর দিকে একটু বলে গেছে, এখানে আপনার খেয়াল রাখতে হবে যে মেমোরি লোকেশনে যে ইনস্ট্রাকশনটা পরবর্তীতে এক্সিকিউট হবে সেটা ইনস্ট্রাকশন পয়েন্টারে স্টোর আছে। ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে এই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাস দিয়ে আর মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে পাঠাচ্ছি। মেমোরি অ্যাক্সেস রেজিস্টার যে কাজটা করতেছে যে ওই লোকেশনটা দেখে ওই ইনস্ট্রাকশনটা বের করে ও ডাটা বাসে লোড করতেছে এবং ডাটা বাস হচ্ছে এটাকে ইনস্ট্রাকশন রেজিস্টার দিয়ে আপনার নেক্সট যে এক্সিকিউশন সাইকেল ওটার জন্য পাঠিয়ে দিচ্ছে। আজকে আরেকজনকে ধরি, আপনি আর রিমন তো মোটামুটি রেসপন্স করেন। যে তানভীর আহমেদ দীপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এটাকে ইনস্ট্রাকশন কিভাবে ফেচ হয়? স্যার ইনস্ট্রাকশন তো স্যার আমাদের স্যার প্রথমে স্যার ইনপুট সিগন্যালে স্যার কোন একটা কমান্ড দিতে হবে, তারপর স্যার ওইটা অ্যাড্রেস বার স্যার যে প্রসেসটা বলছিলেন ওইভাবে কমান্ড দিবে, তারপর স্যার ওভারঅল আউটপুটে স্যার ওই যে মেমোরি কন্টেন্ট আর ওই যে মেমোরি ফাংশন একটা এরকম আছে, মানে কোড অনুযায়ী নির্দিষ্ট আউটপুট ফাংশন জাতীয় কিছু একটা আসবে ক্লাস আউটপুটে। ফলো করতে হবে তানভীর সাহেব, ক্লাস ফলো করতে হবে ভালো মতো। আপনার বন্ধুরা কিন্তু অলরেডি একবার বলছে যে কি হচ্ছে, ওরটা কিন্তু আমি কারেক্ট করছি। আমি আরেকবার বলতেছি, এই যেটা দেখতেছেন মেমোরি লোকেশন কন্টেন্ট, এটা হচ্ছে সাব ধরনের একটা মেমোরি ইউনিট। এন্ড এখানে এই লোকেশন গুলো 001 002 003 তে ইনস্ট্রাকশন গুলো সেভ করা আছে যে কোথায় কি করবে। এটা ধরেন র্যামের একটা ব্লক, এই ব্লকে কন্টেন্ট গুলো সেভ করা আছে যে কোথায় কি হবে, কখন কি হবে, কি করতে হবে, ইনস্ট্রাকশন সেভ করা আছে। ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে একটা রেজিস্টার। ইনস্ট্রাকশন পয়েন্টারে পরবর্তী যেই ইনস্ট্রাকশনটা সিপিইউ এক্সিকিউট করবে ওইটার মেমোরি লোকেশনটা সেভ থাকে। ইনস্ট্রাকশন পয়েন্টার এটা অ্যাড্রেস বাস দিয়ে মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে পাঠায়। মেমোরি অ্যাক্সেস রেজিস্টার মেমোরি লোকেশন চেক করে ওই মেমোরি লোকেশনে যে কন্টেন্ট সেভ করা আছে ওইটা ডাটা বাসে পাঠায় এবং ডাটা বাস এটা ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠায়। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে পরবর্তীতে আমরা যে এক্সিকিউশন সাইকেলটা দেখছি সেটার জন্য এটা রেডি হয়ে যায়। এইটা এখন সামাতুন মিম, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে একটা ইনস্ট্রাকশন দিব এটা স্যার ইনস্ট্রাকশন পয়েন্টারে আর কি সে কমান্ড গুলো আর কি থাকে যে নেক্সট স্যার মেমোরি লোকেশন থাকে যে নেক্সট স্টেপে এগুলা কি মানে নেক্সট স্টেপে কি হবে এইগুলো স্যার মেমোরি আকারে থাকে। তো এখান ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে স্যার আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টারটাও একটা রেজিস্টার, তো এখান থেকে স্যার মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে আর কি যাবে, মানে সে স্যার অ্যাড্রেস বাস দিয়ে যাবে। জি অ্যাড্রেস বাস দিয়ে যাবে। তারপর স্যার মেমোরি অ্যাক্সেস রেজিস্টারটা আর কি লোকেশনে আর কি সেভ থাকে কন্টেন্ট গুলো। তো স্যার ওই কন্টেন্ট গুলো ডাটা বাসের মাধ্যমে ইনস্ট্রাকশন রেজিস্টারে যায় এবং পরবর্তী যে এক্সিকিউশন সাইকেল সেটার জন্য আর কি রেডি হয়। মেমোরি অ্যাক্সেস থেকে ডাটা বাসে কিভাবে যাচ্ছে? মেমোরি অ্যাক্সেস রেজিস্টার থেকে মেমোরি অ্যাক্সেস রেজিস্টার কি করতেছে? স্যার মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে স্যার লোকেশন থাকে ডাটার, ওই লোকেশন গুলাতে স্যার কন্টেন্টও থাকে। তো স্যার ওই প্রয়োজনীয় যে কন্টেন্টটা মানে লোকেশনে ওইটা স্যার খুঁজে ডাটা বাসের মাধ্যমে স্যার ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠায়।
আচ্ছা যে প্রয়োজন হেক্সাডেসিমালে যে কন্টেন্ট গুলা কি থাকে। আচ্ছা, এখানে একটু ভুল করছেন, সেটা হচ্ছে অ্যাড্রেস বাস থেকে মেমোরি অ্যাক্সেস রেজিস্টার যখন আসলো, মেমোরি অ্যাক্সেস রেজিস্টার ওই লোকেশন ম্যাচ করে ওই লোকেশনে যে কন্টেন্ট আছে ডাটা বাসে পাঠাবে। মেমোরি অ্যাক্সেস রেজিস্টার নিজে কিছু খুঁজে না। ইনস্ট্রাকশন পয়েন্টারে যেটা আছে সেটাই মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে আমি অ্যাড্রেস বাস দিয়ে পাঠাই। তারপর মেমোরি অ্যাক্সেস রেজিস্টার ওই ইনস্ট্রাকশন মেমোরি লোকেশনে যেই কন্টেন্ট সেভ আছে সেটাকে ডাটা বাস দিয়ে ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠায় দেয়। এটাই, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রসেসটা আপনাদের বুঝতে হবে। এটা কিন্তু মানে আসার মতো একটা জিনিস, পরীক্ষা আসার মতো একটা জিনিস, তো এটা আপনাদের ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। তো আমি আপনাদের একটা কাজ দিব, এটা হচ্ছে নেক্সট আজকে কিভাবে বুধবার মঙ্গলবারের আপনারা এটা জমা দিবেন। সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে শুরুতে 4টা টার্ম বলছিলাম, আপনাদের কি মনে আছে? লজিক গেট, এই টার্মগুলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। তো আপনাদের কাজ হচ্ছে যে এটা একটা মানে রাইটিং অ্যাসাইনমেন্ট হবে, সেটা হচ্ছে লজিক গেট, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, শিফট রেজিস্টার এগুলা মিলে, রেজিস্টারের সাথে শিফট রেজিস্টার এটা আলাদা করে একটা দেখে নেবেন। এই জিনিসগুলা মিলে কিভাবে একটা মাইক্রো প্রসেসর ইউনিট তৈরি হয় সেটা নিয়ে আমাকে 2 পেজ একটা রাইটিং অ্যাসাইনমেন্ট দিতে হবে। আমি কি বোঝাতে পারছি কি করতে হবে? জি স্যার। স্যার এইটা 2 পেজের কি বেশি হওয়া যাবে না যদি কারো লাগে আর কি? 2 পেজ মিনিমাম, 4 পেজ ম্যাক্সিমাম, কারণ কম কথায় গোছায় লেখা একটা আর্ট। আমি হচ্ছে মানে কোশ্চেনটা আপনাদের পরে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে আপনাদের পাঠিয়ে দিব যে অ্যাকচুয়াল কোশ্চেনটা কি, মানে কোশ্চেনটা যদি আলাদা করে করতে যাই, বাট এই জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে একদম লজিক গেট, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এই জিনিসগুলো কিন্তু মাইক্রোপ্রসেসরের বিল্ডিং ব্লক। যেমন আমি কিন্তু এখানে বলতেছি যে এটা রেজিস্টার, এটা ওটা। এখন হচ্ছে আপনারা যদি রেজিস্টার কি জিনিস না বুঝেন, কাউন্টার কি জিনিস না বুঝেন, তখন কিন্তু ক্লাস ফলো করা একটু কঠিন হয়ে যায়। এখন এটা আমি চাইলে আগে যেতে পারি আপনাদের দিকে না থাকে, বাট এটা আসলে আমার টিচিং ফিলোসফি না। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যাতে পিছিয়ে না পড়েন, সেই জন্য এই টপিকগুলা কভার করবেন আগে। নিজের যে বই থেকে ইচ্ছা ওই বই থেকে পড়েন, যেখান থেকে ইচ্ছা পড়ে এই লজিক গেট, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এবং কাউন্টার মিলে একটা মাইক্রোপ্রসেসর কিভাবে তৈরি হয় সেটা নিয়ে হচ্ছে একটা শর্ট মানে এর মতো লিখবেন আর কি। যেটা এভাবে তৈরি হচ্ছে, লজিক গেট থেকে এক্সপ্লেন করলেন যে লজিক গেটের কাজ এটা, ফ্লিপ ফ্লপের কাজ এটা। ফ্লিপ ফ্লপের কাজ তো একজন পারছিলেন যে মানে একটা একটা করে ইনস্ট্রাকশন বা জিরো একটা ইউনিট, বাইনারি ইউনিটও সেভ রাখতেছে। তারপরে রেজিস্টার কি করতেছে, তারপরে এখান থেকে কাউন্টার কি করতেছে এটা দেখে আমি এখান থেকে একটা মাইক্রোপ্রসেসিং ইউনিট কিভাবে তৈরি হতে পারবে, একটা মেমোরি ইউনিট কিভাবে তৈরি হতে। মাইক্রোপ্রসেসরে যাওয়ার আগে আপনি মেমোরি ইউনিটই বলেন আগে, যে র্যাম বা রম কিভাবে ক্রিয়েট হচ্ছে, কিভাবে ডাটাটা ওখানে সেভ থাকতেছে। এই জিনিসটা মানে আপনাদের একটা র্যাম বা রম ডিজাইন করা পর্যন্ত ডিএলটি সিলেবাস, এটা এটা করতে পারার কথা আপনাদের। এই জিনিস যদি আপনারা করতে পারতেন তাহলে মাইক্রোপ্রসেসর পুরো বানিবার জিনিস। কাজে এই জিনিসটা যদি আপনারা একটু কষ্ট করে দেখেন বা নিজেরা একটু ট্রাই করেন, না পারলে তো আমি আছি,
এরা একটা রাইটিং অ্যাসাইনমেন্ট আপনারা করেন, এই জিনিসগুলো মিলে আপনার একটা মেমোরি ইউনিট বা একটা মাইক্রোপ্রসেসর ইউনিট কিভাবে তৈরি হচ্ছে, এটা যদি আপনারা করতে পারেন তাহলে এটা বেশ ভালো হবে। আর আরেকটা অ্যাসাইনমেন্ট বিষয়, আরেকটা ইনস্ট্রাকশন আমি দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আপনাদের তো অলরেডি আরেকটা মেজারমেন্টের একটা অ্যাসাইনমেন্ট পেন্ডিং আছে, আর এটার সাথে অ্যাড হচ্ছে। অ্যাসাইনমেন্ট সাবমিশনের সিস্টেমটা আমি একটু চেঞ্জ করতেছি। অ্যাসাইনমেন্ট পরেরটা যেটা রোববার আপনারা জমা দিবেন, সেটা ক্লাস টাইমের আগে সবাই আগে এই সামাতুল মানে আপনাদের সিআর এর কাছে জমা দিবেন। এন্ড সিআর এর কাছে জমা দেওয়ার পরে সিআর হচ্ছে এটাকে একটা জিপ ফাইল করে অথবা ড্রাইভে আপনি একসাথে সবারটা আমাকে জমা দিবেন। সবাই আলাদা আলাদা করে ইমেল আমাকে করার দরকার নেই। বুঝতে পারছেন? জি স্যার। আপনি সবারটা নিয়ে আপনার কাজ হচ্ছে সবাইকে গুতানো, আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার ক্লাস শুরুর আগ পর্যন্ত যারা আপনার কাছে দিয়েছে তাদেরটা আপনি আমাকে ফরওয়ার্ড করে দিবেন। সবার থেকে নিয়ে নাও কোনো দরকার নেই। আমি সবাইকে বলতেছি জিনিসটা, আপনারা সবাই ক্লাস টাইম শুরু হওয়ার আগেই ওনাকে দিবেন এবং উনি ক্লাস শুরু হওয়ার 5 বা 10 মিনিট আগে আমাকে জাস্ট ইমেল করে টিপ করে পাঠিয়ে দিবেন। শেষ, আর কিছু না। এটা মানে এটা হ্যাসেল কম হয় আর কি। ঠিক আছে, আজকে এতটুকুই। আজকে ক্লাসে যদি মানে এই ইনস্ট্রাকশন ফেচিং সাইকেলটা কিভাবে কাজ করতেছে বা একটা ইনস্ট্রাকশন কিভাবে ফেচ করতেছে, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন। আপনাদের ঈদের বন্ধ কবে থেকে? স্যার 6 তারিখ থেকে। আমাদের কিছু ক্লাস করা লাগতে পারে বন্ধে, আগের থেকে আপনাদের বলে রাখলাম। আর 01 ইয়েস স্যার। 02